আজ আমরা প্রায় ১০০ বছর আগের এক অন্ধকারের গভীরে প্রবেশ করব। হুম। আমাদের হাতে থাকা সূত্রগুলো আমাদের নিয়ে যাবে রাজবাড়ী জেলার কোলাহাট গ্রামের এক লোককথায়। একদম। গল্পটা একটা ইটের ভাটা, একটা অতৃপ্ত আগুন আর হুম। আর এক প্রতিশোধের স্পৃহাকে ধীরে। হ্যাঁ, কিন্তু আমরা তো শুধু গল্পটা বলবো না, তাই না? না, একদমই না। হুম। আমরা বোঝার চেষ্টা করব এই কাহিনীর পরতে পরতে লুকিয়ে থাকা সেই সময়ের সমাজ, বিশ্বাস আর ভয়ের আসল রূপটা ঠিক কী ছিল। ঠিক এই ধরনের লোকগাথাগুলো কিন্তু শুধু ভৌতিক গল্প নয়, এগুলো এক একটা কি বলে সামাজিক দলিল। আচ্ছা। গল্পের শুরুটা দেখুন, আপাত দৃষ্টিতে খুব সাধারণ। ব্রিটিশ আমলে একজন বেশ উচ্চ আকাঙ্ক্ষী ব্যবসায়ী, তিনি সময়ের চাহিদাটা বুঝেছিলেন। যে একটা ইটের ভাটা তৈরি করতে হবে। হ্যাঁ, তখন শহরাঞ্চলে দালানকোঠা তৈরির হিড়িক পড়েছে, তাই পোড়া ইটের ব্যবসা বেশ লাভজনক একটা ব্যাপার। তো তিনি গ্রামের এক প্রান্তে বিশাল একটা জায়গা বেছে নিলেন। ভাটা তৈরির কাজও মনে হয় দ্রুতই শেষ হলো। হ্যাঁ, কাজ ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু আসল সংকটটা শুরু হলো তখন যখন ভাটায় আগুন দেওয়ার সময় এলো। ও, ওই আগুনটা নিয়েই তো সব ঘটনা। ঠিক, বারংবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই আগুন কিছুতেই স্থায়ী হচ্ছিল না। জলে আবার রহস্যময়ভাবে নিভে যায়। নিভে যায়। আর এখানেই গল্পটা একটা সাধারণ ব্যবসায়িক ব্যর্থতার আখ্যান থেকে সরে গিয়ে অন্যদিকে মোড় নেয়। কোনো যান্ত্রিক সমস্যা ছিল না? সম্ভবত না। যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা হলে তার সমাধান একরকম হতো, কিন্তু যখন সব লৌকিক চেষ্টা ব্যর্থ হয় তখন মানুষ অলৌকিক কারণ খুঁজতে শুরু করে। আচ্ছা আচ্ছা। আগুনের এই আচরণটাকে তারা নিছক দুর্ঘটনা হিসেবে দেখেনি। তারা ধরে নিয়েছিল এটা ওই স্থানের পক্ষ থেকে এক ধরনের প্রত্যাখ্যান বা একটা অশুভ সংকেত। সপ্তাহের পর সপ্তাহ, মাস গড়িয়ে যায়। ব্যবসায়ীর তো মাথায় হাত। স্বাভাবিক, শ্রমিকদের বেতন দিতে হচ্ছে কিন্তু উৎপাদন তো শূন্য। এই চরম হতাশার জায়গা থেকেই তিনি এক তান্ত্রিকের শরণাপন্ন হন। প্রথাগত সমাধানের চেয়ে এই ধরনের অলৌকিক উপায়ের উপর বেশি ভরসা করত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, ব্রিটিশ আমলে ঔপনিবেশিক আধুনিকতা এলেও গ্রামীণ জীবনে হাজার বছরের পুরনো বিশ্বাসগুলো খুব শক্তিশালী ছিল। শিকড়টা অনেক গভীরে ছিল। অনেক গভীরে। তান্ত্রিক বা ওঝারা ছিলেন সেই জগতের রক্ষক। তাদের মনে করা হতো প্রকৃতির গোপন নিয়মকানুন বা অদৃশ্য শক্তিদের সাথে যোগাযোগের মাধ্যম। ও, যখন বিজ্ঞান বা যুক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হতো না, যেমন এই আগুন না জ্বলার ঘটনা, তখন মানুষের বিশ্বাস করত যে কোনো এক অদৃশ্য শক্তি এতে বাধা দিচ্ছে। আর সেই শক্তির সাথে বোঝাপড়ার ক্ষমতা একমাত্র তান্ত্রিকেরই আছে। একদম। তাদের বিশ্বাস অনুযায়ী তান্ত্রিকই পারতেন সেই অদৃশ্য শক্তিকে শান্ত করতে। বেশ যুক্তিযুক্ত ব্যাখ্যা। তো সেই তান্ত্রিক এসে নিদান দিলেন একটা ছাগল বা ভেড়া বলি দিয়ে। তার রক্ত আর মাংস ভাটার আগুনে ফেলতে হবে। পশুবলিতে কাজ না হওয়াটা তান্ত্রিকের কাছে একটা সংকেত ছিল। কি সংকেত? তার ব্যাখ্যা অনুযায়ী যে সত্তাটি ওখানে অধিষ্ঠান করছে তার ক্ষুধা আরও বড়। সে সাধারণ পশুবলিতে সন্তুষ্ট নয়। ওরে বাবা! এখানেই আমরা দেখতে পাই কিভাবে অন্ধবিশ্বাস ধাপে ধাপে একটা ভয়ঙ্কর অপরাধের দিকে মানুষকে ঠেলে দেয়। প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা কিন্তু পিছিয়ে আসেনি। না, বরং আরও ভয়ঙ্কর সমাধানের দিকে এগিয়ে গেছে। ব্যবসায়ী আবার তান্ত্রিকের কাছে গেলে তিনি এবার আরও ভয়ঙ্কর নিদান দিলেন। বললেন, পশুতে হবে না, মানুষ প্রয়োজন। তবে মৃত মানুষ। হ্যাঁ, মৃত মানুষ। পরিকল্পনা মতো গভীর রাতে সদ্য কবর দেওয়া একটা লাশ তুলে এনে ভাটার মধ্যে ফেলে আগুন দেওয়া হলো। দেখুন অপরাধের মাত্রাটা কিভাবে বাড়ছে পশুবলি থেকে নরবলির দিকে, যদিও এখনও সেটা মৃতদেহ। হ্যাঁ। লোকবিশ্বাসে আত্মা বা প্রাণের শক্তিটাই আসল। তান্ত্রিক হয়তো ভেবেছিলেন সদ্যমৃত দেহে প্রাণের কিছু রেশ অবশিষ্ট থাকতে পারে, যা সেই অতৃপ্ত সত্তাকে শান্ত করবে। ঠিক, কিন্তু মৃতদেহ তো প্রাণহীন, তাই আগুন জ্বললেও মাত্র একদিন পরেই তা আবার মোমবাতির মতো নিভে গেল। একদম। এই দ্বিতীয় ব্যর্থতার পর তান্ত্রিক চূড়ান্ত নিদান দিলেন। বললেন এই ভাটার আগুন জ্বালাতে জীবন্ত মানুষের আহুতি প্রয়োজন। এমন একজন মানুষ যার বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে হবে। এটা তো সরাসরি একটা ঠান্ডা মাথার খুনের পরিকল্পনা। ঠিক, এখানেই আমরা কুসংস্কার আর প্রিমেডিটেটেড মার্ডারের সীমারেখায় চলে আসছি। তান্ত্রিকের ভূমিকাটা এখানে আর আধ্যাত্মিক গুরুর নয়, বরং একজন অপরাধের প্ররোচনাকারীর। আর বলির শিকার হিসেবে তো? হ্যাঁ, এই ধরনের পরিস্থিতিতে বলির শিকার হিসেবে প্রায়শই সমাজের সবচেয়ে দুর্বল,
সবচেয়ে প্রান্তিক মানুষটিকে বেছে নেওয়া হয়। যার হারিয়ে যাওয়ায় সমাজের মূল কাঠামোতে কোনো প্রভাব পড়বে না। প্রভাব পড়বে না। আমাদের সূত্রগুলোও তাই বলছে। ব্যবসায়ী আর তার লোকেরা মিলে গ্রামের এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে টার্গেট করল, যার নাম ছিল মনা। মনা পাগল। হ্যাঁ, মনা পাগল। তার কোনো পরিবার বা আত্মীয়-স্বজন ছিল না। তাদের ধারণা ছিল সে হারিয়ে গেলে কেউ তার খোঁজও করবে না। সমাজবিজ্ঞানের ভাষায় মনাকে লিমিনাল বা প্রান্তিক চরিত্র বলা যায়। এই ধরনের মানুষদের সমাজ অদৃশ্য মনে করে। অদৃশ্য। হ্যাঁ, তাদের কোনো সামাজিক বা অর্থনৈতিক পরিচয় থাকে না। তাই ঐতিহাসিকভাবে বলি বা উৎসর্গের মতো ঘটনায় প্রায় এদেরকেই শিকার বানানো হতো। তার মানে অপরাধীরা ভেবেছিল মনার জীবনের কোনো দাম নেই। একদম। তাই তার মৃত্যুতে কোনো সাক্ষী থাকবে না, কোনো বিচার হবে না। এটা শুধু একটা খুন নয়, এটা ক্ষমতার চরম অপব্যবহারের নিদর্শন। এক রাতে ভালো খাবারের লোভ দেখিয়ে মনাকে সেই ইটের ভাটায় নিয়ে আসা হলো। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ধাক্কা দিয়ে জ্বলন্ত ভাটার মধ্যে ফেলে দেওয়া হলো। আর সাথে সাথে যে আগুন কিছুতেই জ্বলছিল না, সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এবং সেই আগুন আর নেভেনি। ভাটার ইট পোড়ানো হলো, বিক্রিও হলো, অপরাধীরা ভাবল তারা সফল। একটা জীবন্ত প্রাণীর বিনিময়ে আগুনটা যেন তার শক্তি ফিরে পেল। কিন্তু তারা যেটাকে সমাধান ভেবেছিল, সেটাই ছিল এক অসীম দুঃস্বপ্নের সূচনা। তারা ভেবেছিল মনার অধ্যায় শেষ। কিন্তু আসলে মনার গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হলো। হ্যাঁ, এখান থেকে গল্পটা একটা প্রতিশোধের আখ্যানে রূপ নেয়। ঘটনার কিছুদিন পর এক গ্রামবাসী রাতে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একজনকে বসে থাকতে দেখে। আচ্ছা। কাছে গিয়ে দেখে সে মনা পাগল। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এতদিন কোথায় ছিলি? মনা কোনো উত্তর দেয় না। না, কোনো উত্তর না দিয়ে শুধু বলে তার খুব পানির তৃষ্ণা পেয়েছে এবং লোকটিকে কাছে আসতে বলে। আগুনের তীব্র যন্ত্রণার পর পানির তৃষ্ণা পাওয়াটা খুব প্রতীকী। তাই হ্যাঁ, এটা শুধু শারীরিক তৃষ্ণা নয়, এটা অপূর্ণতা আর যন্ত্রণার প্রতীক। আর মনার এই ফিরে আসাটা হলো প্রথম সতর্কবার্তা। সে আর নিরীহ অসহায় মনা নয়। না, সে এখন এক ভয়ঙ্কর প্রতিশোধের প্রতিমূর্তি। লোকটি কাছে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। মনার পুরো শরীর মানে আগুনে ঝলসানো, গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। উফ! সেই দৃশ্য দেখে লোকটি ভয়ে সেখানেই জ্ঞান হারায়। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় এর কয়েকদিন পর থেকে। কি হয়? জ্ঞান ফেরার পর লোকটির শরীরে অদ্ভুতভাবে ফোসকা পড়তে শুরু করে, ঠিক আগুনে পোড়ার মতো। ওহ! অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে মারা যায়। লোককথা এটা একটা খুব পরিচিত মোটিভ। একে বলে সিম্প্যাথেটিক রেট্রিবিউশন বা প্রতিসম প্রতিশোধ। প্রতিসম প্রতিশোধ। হ্যাঁ, যেখানে আত্মা ঠিক সেই পদ্ধতিতেই তার শিকারকে শাস্তি দেয়, যেভাবে তাকে হত্যা করা হয়েছিল। মনাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, তাই তার প্রতিশোধের অস্ত্র হল অদৃশ্য আগুন। ঠিক। এটা শুধু প্রতিশোধ নয়, এটা এক ধরনের মহাজাগতিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা। এরপর থেকে গ্রামে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাতের বেলা অনেকেই মনাকে দেখতে শুরু করে। আর যেই তাকে দেখে, হ্যাঁ, যেই তাকে দেখে কয়েকদিনের মধ্যেই তার শরীরে একই রকম পোড়া ঘা দেখা দেয় এবং সে মারা যায়। সবারই একই পরিণতি। সবার। সবচেয়ে ভয়ের বিষয় হল মোনা শুধু তাকেই দেখা দিত যাকে সে মারতে চায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। মোনার আত্মা কিন্তু এলোপাথারিভাবে গ্রামের সবাইকে আক্রমণ করছে না। না, তার প্রতিশোধের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। একদম। সে শুধু তাদেরকেই শাস্তি দিচ্ছে যারা তার মৃত্যু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখেছিল বা জেনেও চুপ ছিল। যেন সে এক অলৌকিক বিচারক যে নিজের বিচার নিজেই করছে। ঠিক তাই। একে একে সেই হত্যাকাণ্ডে জড়িত সবাই, ব্যবসায়ী, তার ছেলে এবং বাকি সহযোগীরা মোনাকে দেখতে পায় এবং একই ভয়ঙ্কর পরিণতি বরণ করে। এমনকি সেই তান্ত্রিকও একদিন সকালে তার নিজের ঘরে বিভৎসভাবে পোড়া অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া যায়। হ্যাঁ, যে ব্যক্তি এই শয়তানি চক্রের সূচনা করেছিল তারই হল সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। যে আগুন সে অন্যের জন্য জ্বালিয়েছিল, সেই অদৃশ্য আগুনেই সে ভস্ম হয়ে গেল। এটা যেন প্রকৃতির এক নির্মম বিচার। এই পর্যায়ে এসে একের পর এক মৃত্যুতে ভীত হয়ে ইটের ভাটার মালিক, যিনি তখনও বেঁচে ছিলেন, তিনি সবার কাছে তার অপরাধ স্বীকার করলেন। হ্যাঁ, জানালেন যে মনাকে তারাই হত্যা করেছিল। এই স্বীকারোক্তিটা গ্রামের মানুষের কাছে পুরো ছবিটা পরিষ্কার করে দেয়।
তারা বুঝতে পারে এটা কোনো অজানা অভিশাপ নয়, বরং একটা নৃশংস খুনের প্রতিশোধ। ততদিনে ইটের ভাটাটা পরিত্যক্ত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, পরিত্যক্ত। একদিন সকালে ভাটার মালিককেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহটা পাওয়া গেল। সেই বন্ধ ঠান্ডা ভাটার ভেতরে। ঠিক। আর তার মৃত্যুর ধরনটাই ছিল সবচেয়ে আশ্চর্যজনক আর অলৌকিক, যা এই লোকগাথাকে আজও বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদের সূত্র অনুযায়ী তার পরনের কাপড়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। কিন্তু তার পুরো শরীরটা পুড়ে একেবারে কয়লা হয়ে গিয়েছিল। একটা বন্ধ আগুনহীন ভাটার ভেতরে এটা কিভাবে সম্ভব? এটাই প্রমাণ করে যে এই আগুন কোনো পার্থিব আগুন ছিল না। এটা ছিল মনার আত্মার প্রতিশোধের আগুন। যার কোনো জ্বালানির প্রয়োজন হয় না। হয় না? এই আগুন ভেতর থেকে জ্বালিয়ে দেয়। কিন্তু এই পুরো ঘটনার পেছনে যে মূল কারণটা লুকিয়ে আছে সেটা আরও গভীর। মানে? কেন ওই নির্দিষ্ট জায়গার আগুন একটা জীবন্ত বলি চাইছিল? ঠিক তাই। এখানেই গল্পের সবচেয়ে বড় রহস্যটা উন্মোচিত হয়। কি সেটা? আমাদের হাতে থাকা সূত্র বলছে ওই ইটের ভাটাটা আসলে তৈরি করা হয়েছিল একটা পরিত্যক্ত শ্মশানের উপর। একটা শ্মশান? ওহ, এই তথ্যটা তো পুরো ঘটনাকে একটা নতুন আঙ্গিক দেয়। তাই না? শ্মশান হিন্দু ধর্মে শুধু মৃতদেহ দাহ করা স্থান নয়, এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র, লিমিনাল স্পেস। জীবন আর মৃত্যুর মধ্যবর্তী এক স্থান। একদম। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার মাটি, এখানকার পরিবেশ দাহের আগুন আর মৃত্যুর স্মৃতিতে পরিপূর্ণ। এটা একটা শক্তিশালী জায়গা, যার নিজস্ব সত্তা আছে। তার মানে ব্যবসায় শুধু একটা খালি জমিতে ভাটা তৈরি করেনি, সে আসলে একটা পবিত্র স্থানকে অপবিত্র করেছিল। একেবারে। সেই শ্মশানের আদিম, রূপান্তরকারী শক্তি অর্থাৎ আগুনকে নিজের বাণিজ্যিক লাভের জন্য ব্যবহার করতে চেয়েছিল। এই আগুন কোনো সাধারণ পশু বলি বা মৃতদেহে সন্তুষ্ট হয়নি। হয়নি। শ্মশানের আগুন জীবনকে ভস্ম করে নতুন স্তরে পৌঁছে দেয়। সে চেয়েছিল একটা জীবন্ত বলি, যা শ্মশানের সেই আদিম ক্ষুধাকে মেটাতে পারবে এবং তার নিজস্ব নিয়মকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মনা পাগলের বলিটা শুধু ভাটার আগুন জ্বালায়নি, বরং সেই শ্মশানের সুপ্ত সত্তাকেই জাগিয়ে তুলেছিল। আর মনার অতৃপ্ত আত্মা সেই আদিম শক্তিরই একটা অস্ত্র হয়ে উঠেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। নিখুঁতভাবে বললে তাই। এটা শুধু একজন অসহায় মানুষের প্রতিশোধের গল্প নয়। এটা একটা পবিত্র স্থানকে অপবিত্র করার পরিণতির গল্প। হ্যাঁ, ব্যবসায়ীরা তার লোকেরা শুধু মনাকে হত্যা করেনি, তারা একটা প্রাচীন শক্তিকে অপমান করেছিল, প্রকৃতির একটা নিয়মকে ভাঙতে চেয়েছিল। আর তার ফল তাদের ভয়ঙ্করভাবে ভোগ করতে হয়েছে। একটা সাধারণ লোভ কিভাবে এক অতৃপ্ত আগুনের জন্ম দিল, কোলাহাটের এই লোকগাথা তারই এক জ্বলন্ত উদাহরণ। আজকের আলোচনা থেকে একটা প্রশ্নই বড় হয়ে উঠছে। মনার প্রতিশোধ কি শুধুই এক অতৃপ্ত আত্মার কাজ, নাকি প্রকৃতির নিজেরই এক বিচার ব্যবস্থা, যা নিজের অপবিত্রতার প্রতিশোধ এভাবেই নেয়? ভাবনার ভার আপনাদের ওপরই রইল। আজকের গল্প এখানেই শেষ করছি। নতুন নতুন ভৌতিক গল্প পেতে ভৌতিক গল্প 300 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।